environmental beauty. Lake Karen is distinguished by its saline waters, which have witnessed geographical and environmental changes for thousands of years, and it is said to be a remnant of an ancient sea that once covered Fam. Along its shores stretch breathtaking landscapes that merge desert with green oases, creating a rare natural painting that attracts visitors from around the world. In addition, the lake is a vital home for migratory birds, making it a destination for bird watchers and environmental researchers. Activities around Lake Karen are diverse, ranging from ecotourism. আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার পিসফুল লাইফ টিভির এই ভিডিওতে। মুসা আলাইহিসসালামের বড় ভাই হযরত ট্রাম্প ইরানি জনগণের জন্য প্রাণ কান্দে, হযরতের বোঝে না ইমানদার মুসলিম উম্মাহ। সত্যি কথা বলতে কি, আসলে আর ভিডিও করতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না। কি নিয়ে কথা বলবো? এই পৃথিবীতে কিংবা এই রাষ্ট্রে কোনো নিয়ম, নীতি, শৃঙ্খলা, সততা, আন্তরিকতা আছে, বিদ্যমান আছে? আপনাদের কি মনে হয়? আমি আমার নতুন প্রজন্মকে বলি, তারপরও শুধু তাদের জন্যই কথা বলি। আমি বলছি আমার মতন যেগুলো, এগুলোর জন্য কথা বলি না। এবার একটা মানুষ বলে আমি মনে করি না সারা পৃথিবীতে, নট অনলি ইন বাংলাদেশ। আমি নিজেও তো একটা জানোয়ার মনে হয়, বলি তো, একটা গাধার বাচ্চা গাধা। শুধু মনটা খারাপ লাগে মাঝে মাঝে, কারণ আমারও তো সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে। এই সারা পৃথিবীতেই তো যুব সমাজ আছে। কি এদের ভবিষ্যৎ আমি জানি না। কেন আমি এই মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম দিলাম ট্রাম্পকে? ট্রাম্প তো নিজেকে নবী দাবি করতেই পারে বা করে, হযরত ট্রাম্প। ওখানে ওরা এখন তাকে যিশু খ্রিস্টের জায়গায় তো বসাচ্ছে, ওই লিওর সাথেও তো লাগছে। আর ইসরায়েলের নবী হলো, আমরা অস্বীকার করি না মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের কোনো বড় ভাই ছিল না, ছিল একজন ছোট ভাই হারুন। কিন্তু ট্রাম্প এমন ভাবটাপ ধরে যে ইসরায়েলের কথায় উঠবস করে বা ইসরায়েলকে উঠবস করায়। ইসরায়েলকে উঠবস করায় না, যাই হোক, তো ভাবখানা তো আমেরিকারই ভাবসা। বড় আমেরিকা একটা বড় দেশ, অহংকারে গদগদ করে। মানে সারা পৃথিবী মনে হয় যেন এদের কাছে মানে চামচিকা, ইঁদুর, বিড়াল, এরকম এদের কথাবার্তায় মনে হয় আর কি। আর কোনো নিয়ম নীতি আছে? এই বাংলাদেশের কোনো নিয়ম আছে, নীতি আছে? এই তেলের কোনো অভাব নাই, গ্যাসের কোনো অভাব নাই। হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার গাড়ি লাইন ধরে, সারা দিন মিথ্যা কথা, সারা দিন মিথ্যা ওয়াজ, মিথ্যা বয়ান। কি পরিবর্তন হবে? যারা ছিল গায়েব তারাই বলে আরেক দলকে গায়েব, গুপ্ত। এই বিষয়ে কথা বলা দস্তুর মতন অভিরুচিতে বাদে, পার্সোনালিটিতে বাদে। এ বিষয়ে মন্তব্য করা মানে নিজের ইজ্জত নষ্ট করা। এই যে জুলাই হলো, বিগত বলছি তো স্বাধীনতার পর থেকে আমি নতুন প্রজন্মকে বলছি, কতগুলো প্রশ্ন বলছি, চেতনাটা কি ছিল? কে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল? কারা যুদ্ধ করেছিল? কারা কলিকাতায় হোটেলে ছিল? কি হয়েছিল 16ই ডিসেম্বর? কেন এই রাষ্ট্রটা চোরের খনি হয়েছিল? কেন এটা বটমলেস বাস্কেট হয়েছিল? কেন মুক্তিযোদ্ধাদের লিস্ট করা হয় নাই? কেন শহীদদের লিস্ট করা হয় নাই? কেন বীরাঙ্গনাদের লিস্ট করা হয় নাই? কেন রাজাকার আলবদরদের লিস্ট করা হয় নাই? কি হয়েছিল পিলখানাতে? কি হয়েছিল গত এই, কেন এই দুইজন রাষ্ট্রপতি প্রাণ দিল? কেন এত অপকর্ম, আকাম কুকাম? কেন? কি হয়েছিল 1/11-এ? কি হয়েছিল ওই যে গ্রেনেড হামলা 21শে আগস্ট না কোন সময়? এত ঘটনার পিছনের কারণ কি আমি এই নতুন প্রজন্মকে জানার জন্য বলতেছি। খালি এই যে কথাগুলো, এই যে বয়ান, এই যে জুলাই হলো 2024 জুলাই, কে ঘটেছিল পুরা ঘটনাটা? কোথায় গেল তারা হাওয়ায় মিলায়া? কারা হাওয়ায় মিলায় যেতে দিল তাদেরকে? কিভাবে এতগুলো লোক মিলায় গেল? আর কেনই বা গেল? আবার যারা এখন আসছে তারা কোথায় ছিল? একটা ট্রাক তো সরে নাই বাড়ির সামনে দিয়া।
বাবা এইগুলো কথা বলতে চাই না, এই জন্য বলছি। আর অভিরুচি নাই, তাতে নিজের ব্যক্তিত্বের মনে হয় যেন মানে খামাখা নিজের ব্যক্তিত্বকে নিচু করতেছে এই সমস্ত বিষয়ে কথা বলে নিয়ে। এগুলো বিষয় নিয়ে কথা বলার মতন অভিরুচি না থাকাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কি বলবো আমি, তারপরও একটা অব্লিগেশন শুধু টেনে নিয়ে আসে, যারা তো আমাদেরই সন্তান, এই যাদেরকে, এই ছোট বাচ্চা শিশু যারা 15 থেকে নিচে বা 35 বছর পর্যন্ত বয়স, তারা তো এই আমাদেরই সমাজের এই লোক, তো আমারই আপনজন, আমারই রক্তের কেউ, এই পৃথিবীর, এই বাংলাদেশেরই তো মানুষ। এই জন্য বলি, আদারওয়াইজ আসলে কথা বলার মতন অভিরুচি নাই। অভিরুচি নাই এই জন্য যে বলছি তো 57টা 37 লক্ষ 40 মিলিয়ন ভূমি নিয়ে আছে এই 200 কোটি মুসলমান। কি করতেছে তারা? এই যে জাতিসংঘের কোন নিয়ম নীতির তোয়াক্কা করে, এই যে ইরানি জাহাজের উপরে হামলা করছে, গুলি করছে, তাদেরকে ধরে নিচ্ছে, তাদের সবকিছু নিয়ে গেছে, এটা আন্তর্জাতিক জলসীমা ফলসীমা কিছু এগুলো তারা মানে। ওই যে আরেকটা রাষ্ট্র, তাদের এই ছোট ভাই না বড় ভাই আর কি বলছি তো, মুসা আলাহিসাল্লামের বড় ভাই তো ট্রাম্প, আমার বাবা আমান্য প্রেসিডেন্ট, পোপ একজন আর কি, আমেরিকান পোপ। ওনারা কি এগুলো তোয়াক্কা করে? ওনাদের কাছে কোনো আন্তর্জাতিক আইন আছে? ওনাদের কাছে কোনো মানবাধিকার আছে? আর ইরানের বেলায় IAEA খুব মানে চঞ্চল, তারা খুব কর্মঠ, আর পৃথিবীর আর কোথাও কোনো কাজ নাই IAEA এর, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সব কাজ শুধু ইরানে। ইরান বেঁকে বসছে, তারা আলোচনায় আসবে না। পাকিস্তান বলছি একটা জালিম শাসিত রাষ্ট্র, একটা মাতুব্বরি নিছে, সেই মাতুব্বরিটা শেষ পর্যন্ত ফলপ্রসূ না হইয়া, যার সাপে বর না বরে সাপ, কি বুমেরাঙও হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ তার নিজের নাই আথা খাতা ঠিক আছে, আবার একটা নাক গলাইতে, একটা বাহাদুরি দেখাইতে, একটা বিশ্বে একটা ডিপ্লোমেসি খাটাইতে। কেন এই কথাগুলো বলতেছি? কষ্টে বলতেছি। আমার নিজের ভিতরে যদি আমি যদি আই এম নট পারফেক্ট, আমি আর একজনের ঝামেলা মেটাতে আমি কি করে যাই? আমি তো নিজেই তো আই এম বিগ ট্রাবল। আমি নিজেই তো একজন সাচ্চা মানুষ না, একজন নিজের ভালো মানুষ না, তো কিভাবে আমি জাজমেন্ট দেব? যদি ওরা ভালো হতো তাহলে তো ওই ইমরান খানকে জেলে পুরে রাখতো না। তারা কিভাবে মেটাবে? তারা নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারে না। আফগানিস্তানের সাথে একটা লাগালাগি, তো এটা কি বলবো আমি, জন্য বলছি আসলে কথা বলতে আদৌ ইচ্ছা করে না। কিন্তু ইরান বলে দিছে, তারা আমেরিকার লোকেরা পাকিস্তানে নাকি এসে ঘাঁটি গেড়ে বসে আছে শান্তি আলোচনা করার জন্য। ইরান বলছে না, আমরা আসবো না, এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। আর ওই যে ইউরেনিয়াম নিয়ে কোনো কথা তারা হবে না, কোনো ছাড় দেবে না, সোজা কথা বলে দিছে। জাহাজে যে আক্রমণ করছে সেটার প্রতিশোধ তারা নেবে। তারা সামান্যতম নমনীয়তা দেখাচ্ছে না, এবং তারা নিত্য নূতন কলা কৌশল যুদ্ধের সামনে নিয়ে আসতেছে। যাই হোক, সো এই যে দম্বের কথা বলতেছি, দম্ব মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। এই কারুনের বিষয়ে অনেক কথা বলা আছে কোরআনের সূরা আল কাসাসে, সূরা কাসাসের এখানে একটা আয়াত শুধু আমি পড়ে শোনাই, ৭৬ নম্বর আয়াত। কারুন তো মুসার সম্প্রদায়ভুক্ত ছিল, চাচাতো ভাই ছিল ইনফ্যাক্ট, কিন্তু সে তাদের সামনে দম্ভ করত। আমি তাকে এত অধিক পরিমাণ ধনভাণ্ডার দিয়েছিলাম, যার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার কম তাকে বলেছিল, দম্ভ করো না, আল্লাহ তো দাম্ভিকদের ভালোবাসেন না। আরো কথা আছে। এই যে মিশরে অনেক নবী রসুলের আগমন ঘটেছে, অনেক অলৌকিক ঘটনা নিদর্শন আছে, জীবন্ত এখনো সব দেখা যাচ্ছে। এই ভিডিওতে দেখবেন কিছু দালান কোঠা ছবি। ওই দালান কোঠাগুলো ছিল এই কারুনের ধন সম্পদ রাখার জায়গা। ওর ভিতরে অনেক গভীর
মানে আজ গুবি সব রাস্তাঘাট এই ইয়েটি আছে আর কি, ধন সম্পদ রাখার জায়গা আছে। আপনাকে এগুলো যদি দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও করে এগুলো। তো এটা হলো মিশরের কায়রো থেকে 100 মাইল দূরে এই জায়গাটা, যেখানে এই কারুনের বাড়িঘর ছিল, রাজত্ব ছিল, তার জমিদারি ছিল। সেখানে এই দম্বের কারণে মুসা বলেছিল যে তোমার জাকাত দাও। সে সময় তো আরো মানুষ গরিব ছিল, তুমি জাকাত দাও, গরিবদেরকে সাহায্য করো। সে অস্বীকার করছে, সে বলছে না, কেন আমি দেব? এই সম্পদ তো আমি নিজে আমার যোগ্যতা বলে আমি আহরণ করছি, আমি জোগাড় করছি। আল্লাহ তাআলা একদম ধসায় দিছে, এমন ভাবে ধসায় দিছে যে সেই তার সহায় সম্পদ, পুরা রাজত্ব, তার জমিদারি যে এলাকাটা ছিল, সেখানে একটা লেক, এই লেক কারণ এটাই হলো সেই লেক, প্রায় 200 স্কোয়ার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটা লেক। এই লেকের কিছু ছবি আমি এখানে দেখাচ্ছি। এটা হলো সেই কারুনের সম্পদ, যেখানে আল্লাহ বিলীন করে দিয়েছেন, আজও তার অস্তিত্ব। আপনি বিশ্বাস করবেন কি করবে না, ওই যে হজরত ট্রাম্প বিশ্বাস করবে কি করবে না, আমি বারবার বলছি, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। আজকে পৃথিবীতে এত অনাচার, এত জুলুম, এত অনৈতিকতা, আমি তো বলছি কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করে না। আর ওই যে একটা জাতিসংঘ আছে, এটা তো পুরুষ না মহিলা, এটা কোন জেন্ডারের? আমি যদিও চাকরি করছি জাতিসংঘে, ইউনিসেফে, তো কিছুটা কাজ বাংলাদেশে করছি, আমরা অনেক কাজ করছি, অনেক কিছু সাহায্য সহযোগিতা বাচ্চাদের। আমি নিজেই এই প্রোগ্রামে জড়িত ছিলাম, এই যে ইপিআই প্রোগ্রাম, এই যে নিরক্ষরতা, এই যে টিবি, ট্রেডিশনাল বার্থ দাত্রীদের যে কিট দেওয়া, এগুলোর ভিতরে টিউবওয়েল দেওয়া মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে অনেকগুলোতে জড়িত ছিলাম। যাই হোক, কাজ করে। কিন্তু এই যে আন্তর্জাতিক বিষয় নিয়ে জাতিসংঘ, এই যে ইরানের বিষয় নিয়ে, এই যে প্যালেস্টাইনের বিষয় নিয়ে, এই যে লেবাননের বিষয় নিয়ে একটাও কথা বলে? আর ওই যে সব IAEA, ওই যে আন্তর্জাতিক অপরাধ আদালত, এগুলোকে কেউ মানে, ওরা কেউ পাত্তা দেয়? এগুলো সব গরিব তৃতীয় বিশ্বের জন্য এগুলো প্রয়োজনীয়। তো এই অনাচার, এই জুলুম, এই বাংলাদেশে এখানে সব বড় বড় যারা পাচার করে, এই ব্যাংক লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা মেরে দেয়, খুন খারাপিতে জড়িত হয়, তাদের কোনো শাস্তি হয়? আবার রাষ্ট্রীয়ভাবে তারা পুরস্কৃত হয়, 21শে পদক পায়, স্বাধীনতা পদক পায়, অমুক পায়, তমুক পায়। তো কি বলবো, কি কথা বলবো, কি বলার আছে? বলতে গেলে তো কেউ পছন্দ করবে না। এমনকি এই যে আমি যাদের নতুন প্রজন্ম, তাদেরও ভালো লাগে না, অনেকের এই নীতি কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, সুন্দর কথা ভালো লাগে না। আমাকে বল, আমি বলছি লাইভে কথা বলবো, সেটা হলো আমার জানার জন্য যে আসলে এই নতুন প্রজন্মের ভাবনা কি। কিন্তু পলিটিক্স নিয়ে যদি কথা বলতে হয়, আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি সেখানে আসলে আমার জ্ঞান, আমার চিন্তা, আমার চেতনা, আমার দৃষ্টি সব কিছু একেবারে মানে ক্ষীণ হয়ে আসে, একেবারে জিরোতে চলে আসে। আর এর অস্তিত্বই আমি নিজেই খুঁজে পাই না আমার ভিতরে, যে আমি আসলে কোথায় আছে, আমি কি নিয়ে কথা বলবো, কার সম্পর্কে কথা বলবো, কোন বিষয়টা নিয়ে কথা বলবো। খুব মানে বেদনাদায়ক, এক কথায় মানে মনে হয় যেন অথর্ব হয়ে যাচ্ছে। সব কিছু শরীরের কোনো কিছু, কোনো চিন্তা, চেতনা, বিবেক, বুদ্ধি, অনুভূতি আর কাজ করে না। অনিয়মই যেন নিয়ম, বিশৃঙ্খলাই যেন শৃঙ্খলা, চুরি, দাড়ি, খুন খারাপি, মানে বেআইনি কাজটাই যেন আইন সিদ্ধ। এই রাষ্ট্র তৈরি করেছে, এমন ভাবে এই সিস্টেম তৈরি করেছে, এখানে আমার মনে হয় না যে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল, কোনো নিয়ম শৃঙ্খলা, আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতার বিষয় নিয়ে চিন্তা করে। যদি করতো তাহলে তো তার বহিঃপ্রকাশ ঘটতো কিছুটা। এই ছেলেপেলেগুলো
যারা এটা করলো তারাই বা কি করলো, তাদের সম্পর্কে বা মানুষ কি বলে, কি পরিণতি হতে যাচ্ছে আগামীতে, ভবিষ্যতে ভালো জানে। যাই হোক, তো ইরান এই যাবৎ আমার জীবনে দেখা তো স্বাধীনতা যুদ্ধ তো দেখছি, সে বিষয়ে তো বলছি। নতুন প্রজন্মের কাছে প্রশ্ন, এই এখন তো ম্যাচিউর, ফুললি ম্যাচিউর, ওভার ম্যাচিউর বয়সের দিক থেকে, মোস্ট সিনিয়র আমার বন্ধু বান্ধব পৃথিবীতে অনেকেই নাই, অনেকেই অসুস্থ। সো কম তো দেখলাম না, কিন্তু দিন দিন তো খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছে এই সমাজ। কোনো একটা দল এই জনগণের জন্য কথা বলে, কিভাবে এখানে জনগণ, এই যে নতুন প্রজন্মর কথা বারবার বলা হচ্ছে, যারা বেকার, এই যে হকার, এই যে মোটরসাইকেল চালায় যারা খায়, আমি ওদের কথা চিন্তা করি। আমি জীবনে একদিন শুধু চড়ছি মোটরসাইকেলে, ও চেনে না রাস্তাঘাট কিছু। আমি এইখান থেকে খিলগাঁও থেকে যাব মোহাম্মদপুরে, সে উল্টা পাল্টা রাস্তা দিয়ে একটা মোবাইল দিয়ে সে রাস্তা খোঁজে। আমার তো চোখে সব ভাসে, আমি কোন দিক দিয়ে যাবো। দেয়ার আর সো মেনি ওয়েজ, যখন যে দিক দিয়ে সুবিধা হয় সেখান দিয়ে সে আমাকে মানে উল্টা পাল্টা ঘুরাইয়া যতটা সময় না লাগার তার চেয়ে তারও বেশি সময় লাগেছে। যাই হোক, আমি আর কখনোই মোটরসাইকেলে চড়ি না, কখনোই না। হেঁটে যাবো তো মোটরসাইকেলে চড়বো না, এরকমই এখন পর্যন্ত আছি। সো এই যারা মোটরসাইকেল চালায়, এরা অত্যন্ত কষ্টকরী। এর থেকে একটা পেশা, এর কোনো ভবিষ্যৎ আছে কি? তারা ভবিষ্যতে করবে কি? ভবিষ্যৎ আছে? আমি এদেরকে ডিসকারেজ করতেছি না, তাও তো সংসার চালায় সারা বাংলাদেশ। এবার আমি কোথায় মনপুরা গেছি, কোথায় যেখানে যেখানে গেছি আর কি, মানে বাংলাদেশের তো সবই একেবারে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায়, সবখানেই মোটরসাইকেল আছে। এই এখন এটা ওই রাইড শেয়ারিং, এটা কিন্তু এদের ফিউচার কি? আর এই যে কষ্ট, যদি তেল না পায়, তেল সারাদিন চালাবে, কিন্তু তেলই তো নাই, চালাবে কি? সংসার চলবে কিভাবে? সরকার তো বলতেছে তেলের কোনো অভাব নাই। এই মিথ্যাচারিতার, এই দ্বিচারিতার কি অর্থ করতে পারে? যা গ্যাস আছে তাতে 12 বছর চলবে, তাহলে গ্যাসের দাম বাড়ান কেন? যাই হোক, শেষ কথাটা আমি বলতেছি, প্রধানমন্ত্রীর একটা বাসভবন করার কথা বলা হচ্ছে, যেহেতু আর এক বাসভবন হয়ে গেছে এখন 24-এর মিউজিয়াম, ভালো কথা। এখন যে বাসভবন করা হবে তাতে সুড়ঙ্গ রাখতে হবে, সেই সুড়ঙ্গের আর এক মুখ দিল্লি হবে না, লন্ডন হবে না, বেইজিংয়ে হবে, সেটা নিয়েও একটা গবেষণার কথা বলতেছে বোধহয়। ওই যে এটাকে কি বলে, পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার বা যারা যারা বিশেষজ্ঞ আছে, এটা তো একটা বিশেষজ্ঞ কমিটি করবে, তারা এখন কোন দিকে শাখা প্রশাখা ওই সুড়ঙ্গের রাখবে, সেটা তো একটা অবশ্যই একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি বলতেছি, বাবা, এটা তো এই এখনকার ভাবনা, আর একটা ভবন তৈরি করতে হতে পারে। তো সেকেন্ড অপশনটাও রাখা উচিত, সেটা কোন জায়গায় হবে? কারণ এটা যে মিউজিয়াম আর একটা হবে না ওই অদূর ভবিষ্যতে, অতি নিকটে, এই কথা কিন্তু বলা যায় না, যা এখন ভাবসাব দেখতেছি আর কি। বা এটা তো একটা দূরদৃষ্টি থাকার কথা আমি বলতেছি। যারা বড় বড় ইঞ্জিনিয়ার, যারা বিশেষজ্ঞ এইসব বিষয়ে আছে, বিভিন্ন প্রকৌশলী যারা থাকে, এখানে তো আর্কিটেক্ট, প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ার, অমুক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সয়েল সায়েন্টিস্ট অনেক কিছুই থাকবে। সো জিওলজিস্ট, যারাই করুক না কেন, এই প্রধানমন্ত্রীর বাসভবনের পরিকল্পনা, আন্ডারগ্রাউন্ড পাসেজ থাকবে, টানেল থাকবে সেফ এক্সিটের জন্য। সেটা বলছি তো, কোন মুখী হবে, শেষ প্রান্ত যে কোথা থেকে উঠবে, দিল্লি, লন্ডন না বেইজিং নাকি মস্কো, সেটা ভাবনার যেমন একদিকে বিষয়। আর আমি বলতেছি, এরপরে আর একটা যে তৈরি করতে হতে পারে, সেটারও জায়গা টাগা সিলেকশন করে রাখা উচিত। এইটা হবে একটা দূরদর্শিতার কাজ, কারণ এইটা যে মিউজিয়াম হবে না আবার, তার তো কোনো
ইয়ে গ্যারান্টি নাই। আর যে লক্ষণ টক্ষণ দেখতেছি ছেলেপেলেরা, এই নতুন প্রজন্ম যে ভাষায় কথা বলতেছে, আর সংসদে যা যা ঘটনা ঘটতেছে, যেভাবে জুলাইকে অস্বীকার করতেছে, এবং প্রতিদিনই তো মানুষ বলতেছে জুলাই আরেকবার হবে, এই জুলাইতে হয় নাই কিচ্ছু, আবার আবার রাজপথে নামতে হবে, ফয়সালা রাজপথেই হবে। সো আমার মনে হয় একটা সেকেন্ড অপশন রাখা উচিত। যাই হোক, ইরানের বিষয়টা দেখার বিষয়। আমি চাই ইরান ধ্বংস হয়ে যাক, যুদ্ধটা 50 বছর চলুক, দেখি যে আসলে শেষ পরিণতি সেই ধ্বংসের ভিতর থেকে আবার ইরান মাথাচাড়া দিয়ে উঠতে পারে কি পারে না। কারণ পারস্য জাতির ইতিহাস তো অনেক সমৃদ্ধ ইতিহাস। এদের ইতিহাসে এরা কখনো বিলীন হয়ে যায় নাই। এদের বহুবার বিপর্যয় নেমে আসছে এদের জীবনে, কিন্তু তারা ওই সেই ফিনিক্স পাখির মতন, ওই যে ফিনিক্স পাখির গল্প আমি একদিন পড়ে দেখলাম, এই পাখিটা পুড়ে যায়, মরে যায়, ছাই হয়ে যায়, আবার সেখান থেকে সে জেগে ওঠে, তার ডানা মেলে, আবার সে তার সমহিমায় উদ্ভাসিত হয়। সো ইরানকে ধ্বংস করুক, আবার ইরান উঠে দাঁড়াক। যদি আমার সৌভাগ্য হয় দেখার, তো আমি আল্লাহর কাছে তখন শুকরিয়া আদায় করবো যে আল্লাহ, আসলে তোমার লীলা বোঝা বড় মুশকিল। এই যে কারণের কথা বললাম, 200 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার একটা জায়গা, একটা লেক, যে জায়গাটা পুরাই ছিল এই কারণের সহায় সম্পদে ভরপুর, সেই জায়গাটা থেকে তার অহমিকা দম্ভের জন্য ধসায় দিছে। আমেরিকার ট্রাম্পের আজকের এই যে দম্ভ, সে তো পৃথিবীর মানুষকে মানুষই মনে করে না। ইসরায়েল যদি বলে পৃথিবীতে সবচাইতে মানবিক সৈন্য হলো তাদের সেনাবাহিনী আইডিএফ, কিংবা ইসরায়েল হলো পৃথিবীর সবচাইতে মানবিক রাষ্ট্র, তাহলে এর চাইতে বড় মানে চোখ তামসা বলেন বা কি বলবো আর কি, জাস্ট এর চাইতে ঘৃণ্য, এর চাইতে নিকৃষ্ট, মানব জাতির প্রতি অপমানজনক কথাবার্তা আর কি হতে পারে? নতুন প্রজন্ম বাবা, জাস্ট বলছি, নিজেদের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। করবে কি করবে না সেটা যার যার বিষয়, বাট আমার বলার কাজ, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটাই বলছি যে আসলে যদি নিজেকে মানে স্বকীয়তায়, নিজের স্বকীয়তায়, নিজের মহিমায়, নিজের বলে, নিজের বুদ্ধিতে দাঁড়াতে চাও, তাহলে বাবা সেভাবেই দাঁড়াতে হবে, লেখাপড়া করতে হবে, বুঝতে হবে সত্য মিথ্যা এবং সাদা কালোর তফাৎ বুঝতে হবে। আর যদি গতানুগতিকভাবে এই গা ভাসায় দিতে চাও এই স্রোতে, এই রাজনীতিতে, সেটা একটা ভিন্ন কথা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।